বাংলাদেশ অস্থির থাকলে আগ্নেয়গিরির অগ্নুৎপাতে পরিণত হবে আশপাশের দেশ, বললেন ডক্টর ইউনূস। পশ্চিমবঙ্গ সহ 7 সিস্টার্স নিয়ে শঙ্কা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস 24 ঘন্টার মধ্যে বাকিদের নাম ঘোষণা। রাষ্ট্রপতি ও 3 বাহিনী প্রধানদের সাথে শিক্ষার্থীদের বৈঠক। পুলিশ র্যাবে বড় রদবদল, নতুন ডিএমপি কমিশনার মাইনুল হাসান, র্যাব মহাপরিচালক হলেন শহীদুল, মেজর জেনারেল জিয়াউল হাসান আটক। 6.5 বছর পর মুক্ত খালেদা জিয়া আছেন হাসপাতালে। দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ, বিজয়ের পরদিনই মুক্ত আটক সব শিক্ষার্থী। স্বাভাবিক হচ্ছে জনজীবন, সচিবালয়ে সীমিত পরিসরে কাজকর্ম শুরু। চাঙ্গা শেয়ার বাজার, ব্যাংক লুটেরাদের বিচার চান গ্রাহকরা। এবং আপাতত ভারতেই রয়েছেন শেখ হাসিনা। যুক্তরাজ্যে মিলছে না রাজনৈতিক আশ্রয়, শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জাতিসংঘের। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 দিনের সংবাদে। আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে জানিয়ে দেব বিস্তারিত। বাংলাদেশ অস্থিতিশীল হলে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো তা ছড়িয়ে পড়বে মিয়ানমার সহ আশেপাশের দেশেও। ভারতের 7 সিস্টার্স পর্যন্ত পড়বে এর প্রভাব। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ অস্থিতিশীল হয়ে পড়লে এই অঞ্চলের জন্য খুবই খারাপ হয়ে যাবে পরিস্থিতি, কারণ এখানে প্রায় 10 লাখ রোহিঙ্গার বাস। এদিকে দেশের যুব সমাজের কথা উল্লেখ করে ইউনূস বলেন, বাংলাদেশের 17 কোটি মানুষের সিংহভাগী তরুণ। তারা কখনো ভোটদানের সুযোগ পাননি। নিশ্চিত করতে হবে যাতে এই সব বাংলাদেশিরা শান্তিতে থাকতে পারেন, আইন শৃঙ্খলা যাতে মেনে চলেন। যুব সমাজের সঙ্গে কথা বলে শুরু করতে হবে দেশ গড়ার কাজ। এছাড়াও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই তরুণদের খুশি করা উচিত বলেও মন্তব্য করেন নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। India, I don't know whether that would be a good idea because I don't know if they're completely collapsed. তরুণ প্রজন্ম কখনো ভোট কেন্দ্রে যায়নি, কারণ বাংলাদেশে ওই নির্বাচনগুলো প্রকৃতপক্ষে হয়নি। তরুণরা যাতে বুঝতে পারে দেশে গণতন্ত্র রয়েছে তা নিশ্চিত করতে হবে। এখন আমাদের প্রথম কাজই হবে তরুণদের সাথে আলোচনায় বসা। এই যে আমার ব্যাগ আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল ও 3 বাহিনীর প্রধানের সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার রাতে বঙ্গভবন থেকে বের হয়ে সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, আগামী 24 ঘন্টার মধ্যেই গঠন করা হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বলেন, তরুণ নেতাদের ভূয়সী প্রশংসায় ভাসান রাষ্ট্রপতি ও 3 বাহিনীর প্রধান। ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে, সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেই নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি। মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রাথমিক তালিকা দিয়ে এসেছি, যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে, এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে। হয়তো আমরা 24 ঘন্টা বা তারও অধিক কিছু সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ যে বিষয়টি, সেটি আমরা করে ফেলতে পারবো। 3 বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে
আলোচনা হয়েছে রাষ্ট্রপতি এবং মহামান্য রাষ্ট্রপতি এবং 3 বাহিনীর প্রধান অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদেরকে সম্মান জানিয়েছেন এবং পাশাপাশি দেশে যে ধরনের পরিস্থিতি চলছে, অরাজকতা এবং সহিংসতা আমরা দেখছি নানা ধরনের, তার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আমাদেরকে অবশ্যই সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে। তুলে নেবেন না, আমরা প্রতিহিংসা, রক্তপাত চাই না, আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। আমরা খুবই লাকি, আমরা শুধুমাত্র অভ্যুত্থানের নেতা পাই নাই, ইনশাআল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি। ছাত্ররা যে বিভিন্ন জায়গাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে, মন্দির পাহারা দিচ্ছে, এটা ওনারা অনেক প্রশংসা করেছেন এবং ওনারা আমাদের এই সমন্বয়কদের দেখে এখনকার তরুণদের প্রতি ওনাদের প্রত্যাশা, শ্রদ্ধাবোধ আমার মনে হচ্ছে অনেক বেড়ে গেছে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এবার র্যাবের মহাপরিচালক ও ডিএমপি কমিশনার পদেও পরিবর্তন এনেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুর রহমান। আর বর্তমান দায়িত্বে থাকা ব্যারিস্টার হারুনুর রশিদকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। অন্যদিকে ডিএমপি কমিশনার হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকার অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক মাইনুল হাসানকে। আর বর্তমান ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে মোহাম্মদ মাইনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। সরকার পতনের পর আজ দ্বিতীয় দিনের মতো চলছে সচিবালয়ের কার্যক্রম। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, আজকে আপনি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কেমন দেখছেন এবং সেই হিসেবে সচিবালয়ের আজকের কার্যক্রম সম্পর্কে জানাবেন? তানি, আপনাকে ধন্যবাদ। আমি ঠিক কারিগরি জটিলতার জন্য আপনার প্রশ্নটি আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু আমার যেটুকু মনে হলো আপনি সচিবালয়ের অবস্থা, পরিবেশের কথা জানতে চাচ্ছেন। আজকে সচিবালয় আসলে সকাল থেকে কর্মকর্তা কর্মচারীরা আসা শুরু করেছেন, তবে সেটার সংখ্যা খুব একটা বেশি না। এখনো পর্যন্ত সচিবালয়ের দায়িত্বে রয়েছেন আর্মির অফিসাররা। সচিবালয়ের গেটে খুবই চেক করে নিরাপত্তার সাথে ঢুকছেন, তবে খুব বেশি কর্মকর্তা বা কর্মচারীরা যে আসছেন সচিবালয় এমনটা না। এখন পর্যন্ত 30 থেকে 35% কর্মকর্তারা অফিস করছেন। উচ্চ পদস্থ বেশিরভাগ কর্মকর্তারই এখনো সচিবালয় আমরা দেখতে পাইনি। তবে একটা বিষয় জানিয়ে রাখি, জনপ্রশাসন মন্ত্রণালয়ে গত 15 থেকে 16 বছরে যারা মনে করছেন পদবঞ্চিত হয়েছেন তাদের একটা জটলা দেখা গিয়েছে। তারা আসলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি রুমের সামনে একটি গ্যাদারিং করেছেন। তারা এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিচেও আছেন। তারা মনে করছেন পদবঞ্চিত হওয়ার ফলে তারা যে এই এত বছরে তাদের পদোন্নতি হয়নি সেই বিষয়টা নিয়ে তারা একসাথে হয়েছেন এবং তারা কথা বলতে চান এপিডির সাথে। যদি এপিডি আসলে আসে নাই, তবে এপিডির দায়িত্বে যিনি আছেন তিনি তাদের সাথে কথা বলছেন। এটা গেল একদিক। অন্যদিকে আপনাকে জানিয়ে রাখি যে পরশুদিন যখন সেনাপ্রধান ঘোষণা করলেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, রাত 11:30 রাষ্ট্রপতি ঘোষণা দিলেন যে শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার প্রক্রিয়া হচ্ছে এবং সে অনুযায়ী গতকাল সংসদকে বিলুপ্ত করা হলো এবং গতকাল থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এবং সেনাবাহিনীর প্রধান সহ সব বাহিনীর প্রধানদের সাথে এবং অন্যান্য নাগরিক সমাজ, রাজনৈতিক সমাজের সাথে বৈঠকের পর রাতের বেলা যখন সাংবাদিকদের সাথে কথা বললেন ছাত্র আন্দোলন তারা এবং একই সাথে যারা ছিলেন নাগরিক সমাজের তারাও কথা বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি 15 সদস্যের একটি উপদেষ্টা গঠিত হইতে পারে। এই বিষয়টা নিয়ে আমরা আসলে ক্যাবিনেটে কথা বলেছি। যারা ক্যাবিনেট ডিভিশন কাজ করে, রেওয়াজ অনুযায়ী ক্যাবিনেট ডিভিশন এই কাজটি করে, তারা জানিয়েছেন। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে যিনি ক্যাবিনেট ডিভিশনের সমন্বয় সংস্কার সচিব মাহমুদুল হাসান, তিনি বলছেন যে তাদের 25টি গাড়ি রেডি আছে, তবে 15
প্রয়োজন হতে পারে বলে তিনি আসলে ইঙ্গিত করেছেন। তো এখনো রাষ্ট্রপতির সাথে বিএনপি জামাতের বৈঠক হচ্ছে বঙ্গভবনে, এখনো আসলে ঠিক হয়নি কখন তাদের ওথ হবে। যখন তারা তৈরি হচ্ছেন, যখনই রাষ্ট্রপতি ভবন থেকে তাদের নির্দেশনা আসবে ওথ হওয়ার জন্য, তখন তারা ফোন দিবেন তাদেরকে, তারপর গাড়ি পাঠানো হবে তাদের বাসায়। এরপর ওথের সময় আসবে। যদি ওথের সময়টি আজকে হবে নাকি কালকে হবে সেটা এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কারণ তাদের 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে ফোন করার জন্য। এখনো প্রক্রিয়া রয়েছে, ক্যাবিনেট ডিভিশন তারা কাজ করছেন, ক্যাবিনেট সচিবালয় আসেনি, উনি বঙ্গভবনে আছেন। তবে যে উইং কাজ করে তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন বঙ্গভবন থেকে কখন খবর আসবে যে এই প্রধান উপদেষ্টা নিয়ে কখন তারা এই প্রজ্ঞাপন জারি করবেন, ওতের জন্য ফোন দিবেন। তানিয়া। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে আটক করে ডিজিএফআই সদস্যরা তাকে ঢাকা সেনানিবাসে ফেরত নেন বলে জানা গেছে। রানওয়েতে ট্যাক্সিরত এমিরেটস ফ্লাইট 585 আবার বোর্ডিং ব্রিজে ফেরত এনে জিয়াউল আহসানকে আটক করা হয়। চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান 2022 সাল থেকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ওই সংস্থার পরিচালকের দায়িত্বে ছিলেন। জিয়াউল আহসান 2009 সালে মেজর থাকাকালে র্যাব 2 এর উপ অধিনায়ক হন। ওই বছরই তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট কর্নেল হন এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পান। সে সময় থেকেই তাকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। 6 বছর পর মুক্ত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আপাতত হাসপাতালেই থাকছেন তিনি। এদিকে রাজধানীর নয়াপল্টনে আজ সমাবেশ করবে বিএনপি। দুপুর 2টায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ ও বক্তব্য রাখবেন। সর্বস্তরের জনগণ সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে সমাবেশে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়। সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের নেতাকর্মীরা নয়াপল্টনে উপস্থিত হতে শুরু করেছেন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে নয়াপল্টন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল। শাকিল, এই মুহূর্তে আপনি নয়াপল্টনের কি অবস্থা দেখছেন জানাবেন? ধন্যবাদ। আসলে নতুন করে নাফিসা বিএনপির জাগরণ, যে জাগরণ আসলে গত 15 বছর থেকে 18 বছর বিএনপি অফিসে করেনি। আমরা গত বিএনপির 10 থেকে 12 বছর বিএনপি নয়াপল্টন কার্যালয় যেরকম পরিবেশ দেখি, আছে কিন্তু নতুন পরিবেশ। অর্থাৎ এর আগে বিএনপি নেতাকর্মীদের নানান জায়গায় নানান সময় আসতে বাধা দেওয়া হতো। আজকে কিন্তু সেই বাধা নেই, সেরকম একটি উন্মুক্ত পরিবেশ, মুক্তভাবে বিএনপি নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। দুপুর 2টায় বিএনপি সমাবেশ হওয়ার কথা। এর আগেই কিন্তু নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় কিন্তু এর মধ্যে শত শত মানুষ কিন্তু হাজির হয়েছেন এবং তারা রাস্তায় অবস্থান করছেন এবং তারা এক পাশে রাস্তা ছেড়ে দিয়েছেন যানবাহন চলাচলের জন্য, বাকিটা রাস্তায় তারা অবস্থান নিয়েছেন। তারা বলছেন বিএনপির জন্য আসলে 2 দশক পর একটা নতুন দিনের আলোর মতো তাদের আজকের এই দিন। আমরা একটু কথা বলতে চাই বিএনপি নির্বাহী কমিটির সদস্য নাসিরের সঙ্গে, জানতে চাই আসলে বিএনপির জন্য আসলে কতটা রোমাঞ্চকর। আসলে আজকের আমরা বলবো যে আমাদের শত এদের যে রক্তের মাধ্যমে এই দেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে ধন্যবাদ। বলছেন গণতান্ত্রিক সরকার যখন প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ রাজনৈতিক সরকার যখন ক্ষমতা আসবে, তখনই তাদের যে গণতন্ত্রের জন্য যে লড়াই গত 15 থেকে 18 বছর ধরে যারা লড়াই করছেন, সেই লড়াই সমাপ্ত হবে এবং সেই লড়াইয়ের আন্দোলনের অংশ হিসাবে নতুন আন্দোলনের কর্মসূচি হিসেবে আজকে কিন্তু এই সমাবেশ ডাকা হয়েছে এবং এই সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক শাকিল, আপনাকে ধন্যবাদ। অভ্যুত্থানের আনন্দ বিষাদে পরিণত হয়েছে হতাহতদের পরিবারের কাছে। সহিংসতার পর থেকে কারো লাশ মিলছে হাসপাতালের মর্গে, কেউ বা তাদের আপনজনকে খুঁজে ফিরছেন হাসপাতালগুলোয়।
আন্দোলনে গুলিবিদ্ধ কেউ জীবনযুদ্ধে পরাজিত হচ্ছেন, অনেকে আবার হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে ভয়াবহ গুলির ক্ষত নিয়ে। শিক্ষার্থীদের মার্চ টু ঢাকা কর্মসূচি ও পরবর্তী সহিংসতা ঘিরে সোমবারেও সারা দেশে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। পাওয়া গেছে লাশ। কালকে আমার ছেলে আবার 11টার সময় কথা কইছে, 2টার সময় কথা কইছে আমার লাগে। হেসেল আজকে লাশ। বাবা তার সন্তান খুঁজে পেলেন, তবে জীবিত নয়, মৃত। গত সোমবার দুপুরে যাত্রাবাড়ি এলাকায় শিক্ষার্থীদের আন্দোলন থেকে নিখোঁজ হন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের রাসেল মাহমুদ। বিভিন্ন হাসপাতালে খোঁজার পর অবশেষে মঙ্গলবার দুপুরে লাশের সন্ধান পায় তার পরিবার। এইমাত্র অনেক খোঁজাখুঁজির পরে ঠিক আছে আমার আত্মীয় স্বজন নিয়ে এখানে আছি, ঠিক আছে এইমাত্র মর্গে আমার ভাইকে পাইছি। একইভাবে বাড্ডা থেকে নিখোঁজ এক ব্যক্তির খোঁজে আসেন তার স্বজনরা, যদিও তার সন্ধান মেলেনি। ঢাকা মেডিকেল আনছিল, ঢাকা মেডিকেল থেকে ওইখানে আবার নিছিল, এখন নিখোঁজ আছে, এখন আমার মামাকে পাচ্ছে না। আমার বাপের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে একদিন পরও রয়ে গেছে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলির রেশ। মঙ্গলবার দুপুরে অন্তত 15 মিনিটের ব্যবধানে দুই পরিবার হারায় তাদের স্বজনকে। গুলি গেছে ডাইন পাশ বংশাল থান কোতালিতে। গুলি করতে করতে মানুষ মারা গেছে। আমার কখন মারা গেছে? কালকে সন্ধ্যার সময় গুলি করে মারছে। ছাত্রদের ঢাকা অভিমুখে কর্মসূচি ঘিরে কতজন মারা গেছে হাসপাতাল কর্তৃপক্ষগুলোর কাছে সঠিক কোনো পরিসংখ্যান নেই। তবে গণমাধ্যমের তথ্য বলছে অন্তত শতাধিক মানুষ মারা গেছে, গুলিবিদ্ধ হয়েছে 3 শতাধিক মানুষ। ঢাকা মেডিকেলের পরিচালক বলছেন ছাত্রসহ সবচেয়ে বেশি মানুষ এদিন আহত হয়েছে। রোগীগুলোর মূল্যে মূলত আমাদের ক্যাজুয়ালিটি বা সার্জিক্যাল ডিভিশন রোগী, মানে মূলত বুলেট ইঞ্জুরি রোগী ছিল, অন্যান্য ব্লান্ট ইঞ্জুরি ছিল, কিছু রোগীর নাক কান গলা বা চোখের ইঞ্জুরি ছিল। এইসব মিলেই আমরা চিকিৎসা দিয়েছি। আমাদের ডাক্তার নার্স সবাই দিন রাত মানে তাদেরকে চিকিৎসা দিয়েছে, সারা রাত ধরে এখানে অপারেশন চলে। অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনার মতো এমন নৃশংসভাবে প্রশাসনকে কেউ যেন ব্যবহার না করতে পারে, এমনটাই আকুতি স্বজনহারা পরিবারগুলোর। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 দিনের সংবাদের সময় হলো একটা বিরতির, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সব ঠিকঠাক বাবা? ও মা, রান্না কত দূর? দেখছি মা। পরিবারের সবার মন জয় করতে রান্নাটা করতে হয় ভালোবাসা দিয়ে, আর রান্নার ঘ্রাণ, কালার ও স্বাদ ডিপেন্ড করে মশলার কোয়ালিটির উপর। তাই তো পুরনো মশলা বদলে ফেলেছি, ব্যবহার করছি প্রাণ গুঁড়া মশলা। প্রাণ গুঁড়া মশলা প্রস্তুত হয় পালভারাইজ পদ্ধতিতে, তাই এতে এসেনশিয়াল অয়েল অটুট থাকে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। আপনার সন্তানকে শরিয়া ভিত্তিক ও কল্যাণমুখী ব্যাংকিং সেবায় অভ্যস্ত করতে ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট। দেশের প্রত্যন্ত অঞ্চলে আপনার জন্য ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ইসলামী ব্যাংকে রয়েছে 2800 এজেন্ট ব্যাংকিং আউটলেট। ব্যাংকিং এখন আপনার পাশে। চাকা সুপার ওয়াইটি 2-in-1 সমাধান। এর সুপার এনজাইম দূর করে কঠিন দাগ, সাদা কাপড়কে করে আরো সাদা। চাকা সুপার ওয়াইটি, কঠিন দাগ দূর, সাদা ভরপুর। এসে খেলে থাকো ভরপুর বাঁচো, হাতে তোলে প্রাণ ভাসো প্রাণ জোয়ারে, প্রাণে প্রাণ মিলাও, প্রাণ আপের রিফ্রেশিং স্বাদে প্রাণে প্রাণ মিলাও। রং কবে করালে? আসো না, প্রথম দেখার দিন তুমি ছিলে সবুজ শাড়িতে। বিরতি
বিরতির পর আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জীবনযাত্রা। এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, আজকে আপনি রাজধানীর কোন জায়গাতে আছেন এবং সেখানে রাজধানীর চিত্র কেমন দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রাজধানীর কুড়িল বিশ্ব রোডে রয়েছি। আপনি জানেন যে অত্যন্ত যানজটপূর্ণ এলাকা এটি থাকে, বিশেষ করে বাড্ডা রামপুরে যে সড়কটি রয়েছে কুড়িল থেকে, এই সড়কটির ঠিক কুড়িল মোড়ে আমি রয়েছি এই মুহূর্তে। সবসময় আমরা যেটা দেখি যে এই রাস্তায় কিন্তু প্রচুর যানজট থাকে। যদিও একটা দেশের মধ্যে উদ্ধ্বস্ত পরিবেশ গেল, তারপরে এক সরকার পতনের আন্দোলন, সরকার পতন হলে এরপর নতুন সরকার গঠন নিয়ে যেই সময় চলছে, এর মধ্যে কিন্তু মানুষ আসলে জানেন আপনারা যে সব অফিস আদালত বন্ধ ছিল, সব কার্যক্রম বন্ধ ছিল, আবার নতুন করে খুললো। আজকে মূলত আমরা দেখছি যে গত কয়েকদিনের তুলনায় রাস্তায় কিন্তু লোকজন বের হয়েছেন, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আমি সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে এগুলো কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা এই মুহূর্তে দেখছি যে এইটা অত্যন্ত এই কুড়িল থেকে বিভিন্ন জায়গায় যায়, সব জায়গায় আমরা দেখছি যে গাড়ি যাচ্ছে। বিশেষ করে যারা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন তারা কিন্তু কর্মস্থলে গিয়েছেন সকাল থেকে। যারা সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় যাচ্ছেন তাদেরকে আমরা দেখছি যে রাস্তায় কিন্তু বের হয়েছেন। এছাড়া বিভিন্ন রাস্তার আশেপাশে যেই দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু খুলেছে, তবে যে খুব সব দোকানপাট খুলেছে ব্যাপারটা এরকম না। তারপরও আমরা দেখছি যে রাজধানীর যেই ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা রয়েছে সেগুলো কিন্তু শিক্ষার্থীরা তারাই নিয়ন্ত্রণ করছেন। যদিও আনসার ব্যাটালিয়ন সদস্য বিভিন্ন জায়গায় রয়েছে, সেটা পর্যাপ্ত নয়। তাই দ্রুত আসলে রাজধানী সহ সব জায়গায় স্টেবল করার জন্য কিন্তু সরকারকে দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী মোতায়েন করতে হবে, কেননা মানুষ কিন্তু ইনসিকিউর ফিল করছেন। তারা চাচ্ছেন তাদের থেকে সর্বত্র সহযোগিতা থাকবে দেশ বিনির্মাণে, কিন্তু অবশ্যই প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি করতে হবে। রাজধানী জনজীবন স্বস্তি পেতে শুরু করেছে, মানুষ রাস্তাঘাটে বের হয়েছেন, তাদের স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করছেন। তো সব মিলিয়ে রাজধানী থেকে এই ছিল। এই মুহূর্তে আমরা চলে যাব সিলেটে। তিনি আমাদের জানাবেন সিলেটের কী পরিস্থিতি এই মুহূর্তে। ধন্যবাদ রুবেল। আমি আছি এখন সিলেটের কোর্ট পয়েন্ট এলাকায়। আপনি যেমনটি বলেছেন, সিলেটেও কিন্তু জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে যে উদ্ভূত পরিস্থিতি চলছিল সারা দেশ জুড়ে, সিলেটেও কিন্তু এর প্রভাব পড়েছিল, যার ফলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছিল। গতকালকে আমরা দেখেছি যেমনটি গতকালকের তুলনায় কিন্তু আজকে সিলেটে রাস্তাঘাটে মানুষের চলাচল বেশি চলছে, এমনকি যানবাহনের পরিমাণও বেড়েছে। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি, সিলেটের যে কোর্ট পয়েন্ট এলাকা থেকে আমরা সকাল থেকে সিলেটে বিভিন্ন পয়েন্ট ঘুরেছি। আমরা যেমনটি দেখেছি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে ট্রাফিক নিয়ন্ত্রণে আনসার মোতায়েন করা হয়েছে। একই সাথে বেশ কিছু শিক্ষার্থীকেও দেখেছি তারা আনসার বাহিনীর সাথে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে। আমরা যেমনটি দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খোলার কথা থাকলেও এখনও কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা এখনও ঠিকমতো উপস্থিত হননি, এমনটি আমরা দেখেছি। আমরা সকাল থেকেই শহরে বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি, যেমন শহরে যে দোকানপাটগুলো রয়েছে, মার্কেটগুলো রয়েছে, সেগুলো আসলে আছে খুলতে শুরু করেছে। আমরা বলা যেতে পারে সিলেটের প্রাণচাঞ্চল্য ফিরে পাচ্ছে, এমনটি বলা যেতে পারে। কিন্তু একটি বিষয় হচ্ছে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু ধন্যবাদ সহকর্মী নাজাদ এবং সহকর্মী রুবেল। দর্শক, সিলেট এবং ঢাকা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, এবারে জানিয়ে দিব ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। চলমান অস্থিরতার পর আজ থেকে খুলেছে তৈরি পোশাক ও বস্ত্র কলকারখানা। এ বিষয়ে জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, পোশাক ও বস্ত্র কলকারখানা খুলেছে, আজ কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি আপনি কেমন দেখছেন? নাবিছা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি সাভারে এবং আমরা দেখেছি যে মহাসড়কে এবং কারখানাগুলোর সামনেতে
তারা দেখছি আইন শৃঙ্খলা ফিরায় আনতে কিন্তু যে সাধারণ শিক্ষার্থীরা আসলে কাজ করছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে লাঠি হাতে নিয়ে কিন্তু তারা কারখানাগুলোর সামনে কিন্তু তারা অবস্থান করছে এবং সাধারণ শিক্ষার্থীরা যাতে কোনো কারখানার সামনে কোনো অন্যরা যাতে কোনো ভাঙচুর বা নাশকতা না করতে পারে এবং সেই সব কারখানার সামনে আপনারা দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু পাহারা দিচ্ছে। এছাড়াও কিন্তু সড়কে এবং কারখানার সামনে যে সব সড়কে বিভিন্ন জায়গায় তারা পরিষ্কার পরিচ্ছন্নর কাজটাও তারা করছে এবং সড়কে আপনারা দেখছেন যে এই যে জটলা যাতে না হয় এবং গাড়িগুড়ি চলতেছে এবং কোনো ধরনের সমস্যা যাতে না হয় এবং যেহেতু স্বৈরাচার সরকার পতন হওয়ার পরেই কিন্তু উৎসবমুখর পরিবেশ বাসা বাড়িতে এবং দলীয় নেতাকর্মীরাও কিন্তু এখন নিজেরাই কিন্তু আসলে কারখানাগুলি তারা আসলে পাহারা দিচ্ছে এবং আমরা যদি একটু আপনাদেরকে একটু দেখাতে চাই যে সড়কের যে চিত্র সেই সড়কের চিত্রটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং নাজমুল আপনাকে ধন্যবাদ। ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই? তো নুডলসই খান নাই। নিউজ 24 দিনের সংবাদে আরও একবার স্বাগত। এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যে আশ্রয় পেতে শেখ হাসিনার আবেদনে সাড়া দেয়নি কিয়ার স্টারমারের সরকার। অভিবাসন আইন অনুযায়ী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্যে আশ্রয় দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানায় লন্ডন। বলা হয়, শেখ হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন ওই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না যুক্তরাজ্য সরকার। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস। পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই? তো নুডলসই খান নাই। স্বাগত আরেকবার দিনের সংবাদে। বোর্ড পরিচালকের পদত্যাগের দাবিতে মিরপুরে মানববন্ধন করেছেন সাবেক ক্রিকেটার ও সংগঠকরা। দুর্নীতি ও স্বজনপ্রীতি বাদ দিয়ে যোগ্য লোকদের বিসিবিতে দেখতে চান সংগঠক। সাবেক দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমন মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করেন। এই ছিল নিউজ 24 দিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।